গল্প দিয়ে সাজানো আমাদের সাসপেন্স স্টেশনে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প কালীর অভিশাপ। মূল গল্প এলেরি কুইন, রূপান্তর মুস্তারি বানু। গল্প পাঠে আমি সঞ্জয়, আর কভার ডিজাইনে বাতিকবাবু। আমাদের গল্পগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য। এখন শুরু হচ্ছে কালীর অভিশাপ। এমন মৃত্যু একমাত্র এই রহস্যময় উপমহাদেশেই সম্ভব। কথাটা বলেই ভদ্রলোক চুপ করে রইলেন কিছুক্ষণ। মানুষ কেন যে হিংস্র গল্প শুনতে পছন্দ করে বুঝি না। এই পৃথিবীতে সুন্দর কাহিনীর তো অভাব নেই। তার দৃষ্টি সামনের রাস্তার চলমান মানুষের সারিতে। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল। অনুভব করলাম আমি আমার ইন্সিত বস্তু লাভ করতে চলেছি। এ আমার এক বিচিত্র শখ। যখন কোনো নতুন দেশে যাই তখন সে দেশের সেরা রহস্য হত্যাকাণ্ডের সত্য কাহিনী থেকে সেরা গল্পটি আমার সংগ্রহের খাতায় তুলে রাখি। সত্যি, এমন মৃত্যু একমাত্র রহস্যময় এই উপমহাদেশেই সম্ভব। গল্পটা যখন শুনি তখন আমি এর শেষটা কল্পনাও করতে পারিনি। ঘটনাটা বুঝতে হলে এই পাক ভারত উপমহাদেশের মূল সংস্কৃতির গভীরে যেতে হবে। এ দেশটাই যে এমন। এ দেশের মানুষ তার প্রতিটি দিন যাপন করে ভূত, প্রেত, অপদেবতা আর পিশাচের রাজ্যে। এ দেশের মানুষের দুটো পৃথিবী আছে। এক হচ্ছে তার আত্মার জগৎ, আর অপরটি হচ্ছে অতি বাস্তব বস্তুগত জগৎ। এই গল্পের ভিকটিম বা মূল নায়ক রবীন্দ্রনাথ। তার মৃত্যু হয়েছিল এক অভিশাপে। হ্যাঁ, সবচাইতে ভয়ঙ্কর অভিশাপ বলে যাকে মানা হয়, সেই কালীর অভিশাপেই তার মৃত্যু হয়েছিল। এই বিংশ শতাব্দীতে এটা অবাস্তব মনে হলেও ঘটনা আসলে সত্যিই ঘটেছিল। রবীন্দ্রনাথ এক ধনী ব্রাহ্মণ পরিবারের ছেলে। শিশুকালেই সে তার মা বাবাকে হারায়। তার এক কুসংস্কারাচ্ছন্ন পিসির কাছে মানুষ হয় সে। নিকটাত্মীয়ের মধ্যে ওই পিসি ছাড়াও তার এক ভাই ছিল, জগদীশ। তার আপন ভাই নয়, সৎ ভাই। রবীন্দ্রনাথের বাবা যদিও তাদের দুই ভাইয়ের মাঝে সম্পত্তি সমান দুভাগে ভাগ করে দিয়েছিলেন, তবু জগদীশ রবীন্দ্রনাথের চাইতে বয়সে বেশ কবছরের বড় হওয়ায় দেখাশোনার দায়িত্বটা তার ওপরেই বর্তেছিল। রবীন তার লেখাপড়া নিয়ে পিসির আঁচলের তলায় দিন বেশ ভালোই কাটাচ্ছিল। পিসির মাত্রাতিরিক্ত স্নেহের শাসন ছাড়া জীবন নিয়ে তার আর কোনো সমস্যা ছিল না। স্বাস্থ্য সম্পর্কে সন্তানের জন্য যে উৎকণ্ঠা মায়ের মনে চিরদিন বাসা বেঁধে থাকে, রমেনের পিসি শান্তা দেবীর মনে তা একটু বেশি মাত্রাতেই ছিল। তাই রমেনকে মাঝে মাঝে পারিবারিক ডাক্তার সিন্ধের সামনে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজিরা দিতে হতো। ভারতীয় হলেও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ডক্টর সিন্ধ এদেশের সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে বাস করতেন। এভাবেই দিব্যি দিন কেটে যাচ্ছিল। তাই পিসি যখন রমেনকে জগদীশ সম্পর্কে সাবধান করতে লাগলেন তখন প্রথম রমেন সে কথার কোনো গুরুত্বই দিল না। তবু পিসি বারবার বলতে লাগলেন, তুই জগদীশকে খুব বেশি বিশ্বাস করছিস, তার কাছ থেকে অন্তত তোর অংশটুকু আলাদা করে নে। কিন্তু সৎ ভাইয়ের ওপর রমেনের অটল বিশ্বাস। তবে এই বিশ্বাসের ভিত একদিন নড়ে উঠল। ব্যাংক কর্তৃপক্ষ রমেনকে ডেকে তার আর জগদীশের অ্যাকাউন্টের অসামঞ্জস্যের কথা তাকে জানালো। রমেনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় প্রতারণা! তার মাথায় আগুন জ্বলে উঠল। সে সোজা বাড়ি ফিরে জগদীশের ঘরে ঢুকল। সেদিন সকাল থেকেই জগদীশের সামান্য জ্বর হয়েছে, তাই সে তার ঘরেই শুয়েছিল। রমেন যখন তার ঘরে এলো তখন ডক্টর সিন্ধ তার দেহের তাপ নিচ্ছিলেন।
রমেন তার সামনেই জগদীশের কাছে তার সম্পত্তির হিসাব দাবি করে বসল। তুমি আমার সম্পত্তির এতদিনের আয়ের সবটুকু আত্মসাৎ করেছো, ঠগ জোচ্চোর। রমেন বড় দুঃখে কথাগুলো উচ্চারণ করল। তোমার মতো উজবুক এ পৃথিবীতে দুটো নেই। তুমি কি ভেবেছ আমি তোমাকে ভালোবাসি বলে এতদিন তোমার সম্পত্তি দেখাশোনা করছি? জগদীশের মুখে ক্রূর হাসির রেখা। আতঙ্কিত হয়ে রমেন অনুভব করল তার সৎ ভাই তাকে কোনোদিনই এক মুহূর্তের তরেও ভালোবাসেনি। পিসির সাবধান বাণী তার মনে পড়ে গেল। তুমি যা করেছো তা আইনের চোখে অপরাধ। তবু তুমি আমার ভাই, তাই আইনের আশ্রয় আমি নেব না। তুমি তোমার অংশ থেকে আমার টাকা বুঝিয়ে দাও, আর আমার অংশ আলাদা করে দাও। যদি ভালোই ভালো না করো তাহলে আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। তোমাকে জেলের ভাত যদি না খাওয়াই তবে আমার নাম রমেনই নয়। কিন্তু তাহলে তো আমার ভাগে আর কিছু থাকে না, আমাকে পথের ফকির হতে হবে। আমার অংশ চুরি করবার সময় সে কথা মনে ছিল না তোমার? এখন নাকি কান্না কেঁদে কোনো লাভ হবে না। আমি তোর বড় ভাই, এত বড় কথা তুই আমাকে বললি? দাঁড়া, এই পইতে ছুঁয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি। না, ওই বুড়ির এ কথা শোনা দরকার। জগদীশ বিছানা থেকে লাফ দিয়ে নেমে বুড়ি পিসিকে হাত ধরে হিড়হিড় করে টেনে ঘরে নিয়ে এলো। শোন বুড়ি, আমি আমার বাপের আর তোর সবচাইতে প্রিয় রমেনকে অভিশাপ দিচ্ছি। না না জগদীশ, এ কাজ করিস না বাবা, রমেন তোর ছোট ভাই। বৃদ্ধার স্বরে মিনতি। এতক্ষণ ডক্টর সিং চুপচাপ সব শুনছিলেন। পিসির আকুলতা দেখে আর চুপ থাকতে পারলেন না। অভিশাপকে এত ভয় পাচ্ছেন কেন? অভিশাপ কারো কোনো ক্ষতি করতে পারে না, আপনি শান্ত হন। কিন্তু জগদীশকে থামানো গেল না। সে ভয়ে বিবর্ণ রমেনের দিকে ফিরে পইতে আঙুল জড়িয়ে বলে উঠল, আমি তোমাকে মা কালীর নামে অভিশাপ দিচ্ছি। তিনি যেন তোমার এই সুন্দর জীবটাকে, যার সাহায্যে তুমি আমাকে এত বড় বড় সুন্দর সুন্দর কথা বললে, সেই জীবটাকে কুৎসিত বিকট করে দেন। তা যেন ফুলে ওঠে আর হলুদ ছাতায় ঢেকে যায়। আলো তোমার প্রিয়, তাই না? আজ থেকে যেন তুমি অনন্ত অন্ধকারের জগতে বাস করবার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। ভরা বৈশাখে গুলমোহর গাছ যেমন সোনার মতো চলতে থাকে, ঠিক তেমনি যেন তোমার গায়ের চামড়া চলতে থাকে, আর কুৎসিতভাবে তোমার চামড়া যেন ফেটে ফেটে যায়। মা কালী যেন তোমার মাথায় হাজার হাজার খাড়ার ঘা মেরে রক্তাক্ত করেন, আর সবশেষে অসহ্য যন্ত্রণায় দেহ মুচড়াতে মুচড়াতে তুমি এই পৃথিবী থেকে যেন বিদায় নাও। কথা শেষ করেই জগদীশ বিছানায় আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আর রমেন, সে যেন রাহুগ্রস্ত। কাঠের পুতুলের মতো নিষ্প্রাণভাবে সে ঘর ছেড়ে চলে গেল। পিসি যেন পাথর হয়ে গিয়েছিলেন। রমেন ঘর ছেড়ে যেতেই চিৎকার করে মেঝেতে অজ্ঞান হয়ে পড়লেন। ডক্টর সিং দ্রুত জ্ঞান ফিরিয়ে আনলেন। এসব ছেলে মানুষিতে এত বিশ্বাস করছেন কেন বলুন তো? অভিশাপে যদি সব কিছু হতো তাহলে এই পৃথিবী কবেই শেষ হয়ে যেত। কিন্তু তার এইসব কথা বৃদ্ধাকে কোনো সান্ত্বনাই দিতে পারল না। ও মরে যাবে, ও মরে যাবে, শান্তা দেবী পাগলের মতো এই একটা কথাই বারবার উচ্চারণ করতে লাগলেন। নিরাশ হয়ে ডক্টর সিং রমেনের ঘরে গেলেন। রমেন তার বিছানায় শুয়েছিল চুপচাপ। রমেন, তুমি অন্তত এই কথা বিশ্বাস করো না। এটা একটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। একজন শিক্ষিত ছেলের পক্ষে এটা শোভা পায় না। রমেন ডাক্তারের কথার কোনো জবাব না দিয়ে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে শুল। অগত্যা ডাক্তার আর কি করে, তিনি রমেনের অনুমতি নিয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দিলেন একটা। মন শান্ত করার জন্য সত্যি তার এখন ঘুমের প্রয়োজন। পরের দিন মধ্যরাতে রমেনের বাড়িতে ডাক্তারের ডাক পড়ল। বৃদ্ধা শান্তা দেবী দরজায় দাঁড়িয়ে।
শুরু হয়ে গেছে অভিশাপ, অভিশাপ শুরু হয়ে গেছে। কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা। জগদীশ কোথায়? ডাক্তারের কণ্ঠে উষ্মা। ডাক্তার দ্রুত রমেনের ঘরে গিয়ে আলো জ্বালালেন। আলো নেবাও, আলো নেবাও, আলো নেবাও, আমার অন্ধকার চাই, আমার আলো আমার সহ্য হয় না। রমেন চিৎকার করে উঠল। ডাক্তার রমেনের চোখে কালো কাপড় বেঁধে দিলেন। পিসিকে সান্ত্বনা দিয়ে বললেন, এটা হিস্টেরিয়া ছাড়া আর কিছুই নয়। ইট ইজ নাথিং বাট অটো সাজেশন। কিন্তু রমেনের গায়ের তাপ মেপে তিনি চমকে উঠলেন। 105 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। দ্রুত প্রশ্ন করলেন, তোমার মাথায় কোনো যন্ত্রণা হচ্ছে? মনে হচ্ছে হাজার হাজার খাড়ার গায়ে মাথার ভিতরটা রক্তাক্ত হচ্ছে। দুঃখের হাসি হেসে রমেন ডাক্তারকে জানালো। তারপর দু হাতে মাথা ধরে ঝাঁকাতে লাগলো। ডাক্তার খুব সাবধানে তাকে পরীক্ষা করলেন। তার জিভ ফুলে উঠেছে আর সাদা ছাতায় ঢেকে গেছে। কিছু কিছু অংশ হলুদ হতেও শুরু করেছে। সব মিলে জিভটা এত ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে ডাক্তার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলেন। তিনি রমেনের রক্তের স্যাম্পেল নিয়ে দ্রুত কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে চলে গেলেন। পরের দিন সকালে যখন ফিরলেন তখন তার মুখ আরও গম্ভীর। রক্ত পরীক্ষায় কিছুই ধরা পড়েনি, কিছুই না। আমি আমার জানা মতে সবকটি ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট করেছি। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, আমি আবার পরীক্ষা করব। তার স্বরে দৃঢ় প্রতিজ্ঞা। তুমি কিছুই ভাবে না বাবা, এই যে কালির অভিশাপ। ভীত দর্শকে বাড়ি ভরে গেছে। তারা রমেনের পিসিকে রোগীর সেবার কাজে সাহায্য করেছে। ডাক্তার আবার রমেনকে পরীক্ষা করলেন। রমেনের চামড়া দেখে তার জগদীশের কথা মনে পড়ে গেল। ভরা বৈশাখে গুলমোহর গাছ যেমন সোনার মতো চলতে থাকে, ঠিক তেমনি যেন তোমার গায়ের চামড়া চলতে থাকে, আর কুৎসিতভাবে তোমার চামড়া যেন ফেটে ফেটে যায়। তিনি পাগলের মতো একের পর এক পরীক্ষা করে চললেন। কিছুতেই তিনি হার মানবেন না। নেগেটিভ। আমার সমস্ত জীবনের শিক্ষা এভাবে ব্যর্থ হয়ে যাবে আমি ভাবতে পারছি না। বৃদ্ধার ওই একই কথা। দুদিন পর রবীন্দ্রনাথ মারা গেল জগদীশ যেমন বলেছিল ঠিক তেমনিভাবেই নিদারুণ যন্ত্রণায় সমস্ত শরীর মুচড়াতে মুচড়াতে। আর ডক্টর সিন্ধ, তিনি শত চেষ্টা করেও রমেনের মৃত্যুর কোনো কারণই বলতে পারলেন না। আমার বন্ধু গল্প শেষ করলেন। মাফ করবেন, একটা প্রশ্ন করব? করুন। ডক্টর সিন্ধের যোগ্যতা সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে। তিনি ধরতে পারেননি? বরং উল্টো, একজন চিকিৎসক হিসেবে তার যোগ্যতা সন্দেহাতীত, বিশেষ করে প্যাথোলজি আর ব্যাকটেরিওলজিতে। কিন্তু এই যে অসম্ভব। পাশ্চাত্য সভ্যতা সবসময় এই উপমহাদেশের সব কিছুকে সন্দেহের চোখে দেখে। আমার বন্ধু হাসলেন। তারপর আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনি ঠিকই বলেছেন, এ অসম্ভব। আমি ঠিক বুঝলাম না। রমেনের এক শিক্ষক, তিনি ইউনিভার্সিটির বৈদিক ফিলোসফির অধ্যাপক, তিনি কিছুতেই এই মৃত্যু সহজে মেনে নিতে পারেননি। হ্যাঁ, সে শিক্ষক আমি। রমেন আমার বড় প্রিয় ছাত্র ছিল। পুলিশে খবর দিয়ে রমেনের পোস্টমর্টমের ব্যবস্থা করলাম। তারপর রিপোর্ট অনুযায়ী পুলিশ জগদীশ আর তার সঙ্গীকে গ্রেফতার করল। বিচারে তাদের দোষও প্রমাণিত হলো। হ্যাঁ, জগদীশ যখন বুঝল তার সব প্রতারণা ধরা পড়ে গেছে, তখন সে আর একজনের সাহায্যে তার ভাইকে এই পৃথিবী থেকে সরিয়ে দিল। আপনি কিন্তু এখনো জগদীশের সঙ্গীর নাম বলেননি। কে সে?
আমাকে অবাক করে দিয়ে বন্ধু নামটি উচ্চারণ করলেন, ডক্টর সিন্ধ। তার শেখানো কথাগুলো জগদীশ যখন নিপুণভাবে অভিনয় করে বলে গেল, তখন তিনি রমেনের ঘরে গেলেন আর ঘুমের ওষুধের বদলে হতভাগ্যের শিরায় ঢুকিয়ে দিলেন বিউবনিক প্লেগের জীবাণু। পাশ্চাত্যের অস্ত্র আর প্রাচ্যের কুসংস্কার এমন সুন্দরভাবে তিনি মিলিয়েছিলেন, সত্যি একটা অসাধারণ প্রতিভা। আপনি কি বলেন?